হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে একটি নিউ সেট নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ইতিমধ্যেই তোমরা দেখতে পেয়েছো প্রতিদিন আমি একটা করে ভিডিও দিচ্ছি এবং মাঝে মাঝে হয়তো 2-1 দিন গ্যাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকে একটি নতুন সেট নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে 49 নম্বর সেট নিয়ে আলোচনা করতে যাব। মানে এখানে একটু জাস্ট মিস্টেক হয়েছে, এটা জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এটা কেটে দিলাম। এটা তোমার 49 নম্বর হবে, ঠিক আছে? এটা কিন্তু 48 লেখা আছে। তো যাই হোক, আমি তোমাদের 49 নম্বর সেট নিয়ে আলোচনা করবো আজকে। তার আগে কিছু বিস্তারিত মানে ইম্পর্টেন্স কথা বলতে চাই। দেখো, তোমরা যে WBPSC ফুডের এসআই এক্সাম দিতে চলেছো, যার ডেট তোমার অ্যানাউন্স হয়ে গেছে অফিসিয়ালি 16 মার্চ এবং 17 মার্চ এক্সাম হবে, শনিবার এবং রোববার। তার যে কোশ্চেন্স প্যাটার্ন তোমরা সবাই জানো, 50টা জিকে এবং 50টা ম্যাথ থাকবে, এবং 50টা ম্যাথের মধ্যে হয়তো 2 থেকে 3টে, হাইয়েস্ট 4 থেকে 5টি রিজনিং থাকবে। বাকি যে 50 নম্বর যে জিকে থাকবে, সেই জিকের পার্টটা পুরোটাই আমি কভার করে দিচ্ছি। তো প্রায় আমি আজকে নিয়ে তোমাদের 49 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। তো ইতিমধ্যে যারা তোমরা 48টা সেট দেখে নিয়েছো, তারা বুঝতে পেরেছো এবং যে কতটা তোমরা অ্যাডভান্টেজ পাবে পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারবে। কারণ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্স, এবং পিএসসি যে ধরনের প্রশ্ন আগামী দিনে করে এসছে, তো সেই ধরনের প্রশ্নই কিন্তু তোমার হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে 49 নম্বর সেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখো সেটি কি, দেখো ফার্স্ট প্রশ্ন একটা আছে কি, দেখো সায়ানোকোবালামিন মানে কোন ভিটামিনের কে বলা হয়? তো কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো সাইবোকোবালামিন। তো সাইবোকোবালামিন হলো তোমার ভিটামিন B12 এর কিন্তু রাসায়নিক নাম হলো আমাদের কি, সায়ানোকোবালামিন। ভিটামিন B1 কে আমরা কিন্তু থায়ামিন বলি, B2 কে আমরা রাইবোফ্লাভিন বলি। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে B2 মানে ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি, তখন কিন্তু রাইবোফ্লাভিন হবে। আর যদি জিজ্ঞেস করে ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি, থায়ামিন হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। 27 নম্বর প্রশ্ন, কোনটি সবথেকে প্রাচীনতম সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড? তো এর মধ্যে সবথেকে তোমার প্রাচীনতম যেটি তোমার সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটি হলো তোমাদের কি, হুগো পুরস্কার। হুগো পুরস্কার কিন্তু সবথেকে প্রাচীনতম একটি সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ কি বিশ্ব মানচিত্রে অর্থাৎ বিশ্ব দরবারে যে প্রাইজটি দেওয়া হয় সায়েন্সের ক্ষেত্রে সবথেকে পুরনো, সেটি হলো কি হুগো পুরস্কার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। 28 নম্বর প্রশ্ন কি আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম মৌল যে কোনো গ্যাসের আয়তন কত হবে, কত লিটার হবে? তো সেই ক্ষেত্রে হতে পারে 11.2 লিটার থাকতে পারে, 5.6 লিটার থাকতে পারে, 22.4 লিটার থাকতে পারে, 16.8 লিটার থাকতে পারে। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম মৌল যে কোনো গ্যাসের আয়তন অবশ্যই হবে তোমার 22.4 লিটার হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু পেট্রোপলিটন ইনস্টিটিউশনস। তো কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম এটি ছিল? তো সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাসাগর কলেজের কিন্তু আমরা নাম জানি যে ছিল কি, হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বর্তমানে যেই কলেজের নাম আমরা বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, সেই কলেজের নাম কিন্তু একসময় কি ছিল, হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশনস। ঠিক আছে, মোটামুটি এক্সট্রা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, ফর্মালি নোন অ্যাজ হিন্দু কলেজ অ্যান্ড প্রেসিডেন্সি কলেজ। তো হিন্দু কলেজটাই কিন্তু আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা যেটি রয়েছে সেটিকে বলা হয়। তোমরা আশা করি জানো, সেই নিয়ে আর নতুন করে তোমাদের কিছু বলার নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, 30 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় কে কানপুরের নেতৃত্ব দিয়েছিল? যে 1897 সালে, তো 1857 সালে তোমাদের যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহের সময় যে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? তো কানপুরে আমাদের নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রোহের সময় নানা সাহেব হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্বর লেক কোথায় অবস্থিত? তো সম্বর লেক আমাদের কিন্তু রাজস্থানে অবস্থিত। সম্বর লেক কোথায়? রাজস্থানে অবস্থিত। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের একটা কথা আমি আরেকবার বলে দিই, প্রতিদিন তোমাদের ভিডিওতে বলি যে তোমরা এসসিকিউ আকারে পড়ার চেষ্টা করো, এমসিকিউ আকারে নয়। সবাই কিন্তু তোমরা এমসিকিউ আকারে পড়ছো, কিন্তু এমসিকিউ আকারে পড়ার থেকে এসসিকিউ আকারে যদি তোমরা পড়ো না, পরীক্ষা হলে কিন্তু তোমরা এক্সট্রা অনেক অ্যাডভান্টেজ পাবে। তো সেই ক্ষেত্রে সম্বল লেক কোথায় অবস্থিত? রাজস্থান হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর প্রশ্ন চলে যাবো। 32 নম্বর প্রশ্ন কি আছে, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? তো শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? তো এটি হয়ে যাবে তোমাদের কি, ইউনিসেফ কিন্তু তোমাদের শিশুদের নিয়ে একটি জাতিপুঞ্জের যে সংস্থা সেটি কাজ করে, যার হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্কে কিন্তু হেডকোয়ার্টার। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক হয়ে যাবে তোমার সঠিক উত্তর। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইউনিসেফের হেডকোয়ার্টার কি, অনেক সময় প্রশ্ন আসতে পারে ইউনিসেফের ফুল ফর্ম কি, অনেক সময় প্রশ্ন আসতে পারে শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা, ইউনিসেফ। তো প্রত্যেকটারই কিন্তু তোমার ইউনিসেফ
ইউনিসেফ অ্যাট ইউনিসেফ। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই পড়বে, এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নেবে। নেক্সট প্রশ্ন চলে যাব, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত? তো ধনরাজ পিল্লাই তোমাদের এর মধ্যে কোন খেলার সাথে তিনি সম্পর্কিত? অর্থাৎ হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল। তো ফুটবলও বলতে পারো, যাই হোক চারটে অপশান যেহেতু দিয়েছে, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, তো সেই ক্ষেত্রে ধনরাজ পিল্লাই ছিলেন একজন বিখ্যাত হকি ক্রীড়াবিদ। তো হকি হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক বা পুরস্কার? তো এর মধ্যে সবথেকে বেশি সম্মানীয় পদক বা পুরস্কার কোনটি, সেটির প্রশ্নটি তোমার সঠিক উত্তর হবে কি ভারতরত্ন। ভারতরত্ন অর্থাৎ কি ভারতের সবথেকে তোমাদের অবেসামরিক অর্থাৎ কি অবেসামরিক অর্থাৎ তোমাদের যেটা দেওয়া হয় একটা তোমার বেসামরিক ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ কি তোমাদের ডিফেন্সের ক্ষেত্রে দেওয়া হয়, সেটা বাদে তো সেই সর্বোচ্চ সম্মান সেটি কিন্তু ভারতরত্ন হয়ে যাবে তোমার সঠিক উত্তর। মানে হচ্ছে অসামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পদক বা পুরস্কার হলো ভারতরত্ন। নেক্সট প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? দেখো চারটে অপশান আছে। তো জাতীয় বিজ্ঞান দিবস আমাদের পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, কিন্তু আমাদের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি? স্থায়ী কথাটা তো উল্লেখ করে দিয়েছে, এক্ষেত্রে তো কোনো কনফিউশন হওয়ারই কথা নয়। তো ভারতের প্রথম স্থায়ী যে সভাপতি ছিল তিনি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর যিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ইনি সর্বপ্রথম গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা রাজ্যপালের নাম কি, ভারতবর্ষের সর্বপ্রথম যে প্রথম মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি, মহিলা রেলমন্ত্রীর নাম কি। তো যদি প্রশ্নটা আসতে পারে তোমাদের রাজ্য সরকারের পরীক্ষায়, ভারতের সর্বপ্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মমতা ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল? তো ভারতীয় যে সংবিধান সেটি রচনা করতে মোট সময় তোমাদের লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর, 3 বছরের কাছাকাছি। কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সারগুলো অর্থাৎ অপশানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছাকাছি দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে পারফেক্ট কতদিন, 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর। ঠিক আছে, মানে 3 বছরের কাছাকাছি যেটা থাকবে সেটাই উত্তর। হয়তো এরকম তোমাদের আশা করছি অপশানে দেবে না 2 বছর 11 মাস 18 দিন, 19 দিন, 20 দিন, 21 দিন, এরকম আশা করছি দেবে না। তাও তোমরা কিন্তু পারফেক্ট দিনটা, মান্থটা এবং ইয়ারটা তোমরা মনে রাখার চেষ্টা করো। প্রায় 3 বছর এটা মোটামুটি মাথায় রাখার চেষ্টা করো। নেক্সট 38 নম্বর প্রশ্ন কি আছে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে? তো 1978 সালে যে 44তম সংবিধান সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কোন নম্বর ধারাটা বাদ দেওয়া হয়েছে? এইখান থেকে তোমাদেরকে ধারা 31 নম্বর কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেবো, 39 নম্বর প্রশ্ন, এবং খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার কি নিয়ে? সংবিধান নিয়ে। কি প্রশ্ন আছে, আর্থিক জরুরি অবস্থা সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? তো আর্থিক যে জরুরি অবস্থা সেটি সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? সেটি হবে ধারা 370 কিন্তু একদম উল্লেখিত রয়েছে, অপশন ডি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সংবিধানের কয়টি ফান্ডামেন্টাল ডিউটিসের কথা উল্লেখ আছে? তো সংবিধানের 11টি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কথা উল্লেখ আছে। কয়টি? 11টি। সংবিধানের কয়টি ডিউটির কথা উল্লেখ আছে? 11টি ডিউটিসের কথা কিন্তু সংবিধানে উল্লেখ আছে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, একটি ঘড়ির স্প্রিংয়ের গোটালে সেটি কী ধরনের শক্তি কাজ করে? অর্থাৎ কি একটি ঘড়ির যে স্প্রিং সেটি যদি গোটানো হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি কী ধরনের শক্তি কাজ করে? বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি প্রশ্নটা কী বলতে চাইছে? তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই স্থিতিশক্তি কাজ করবে অবশ্যই। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, 42 নম্বর প্রশ্ন, একটি ক্যামেরার উপর ফোকাস নির্ভর করবে কিসের উপরে? অর্থাৎ যে একটি ক্যামেরার উপর যে ফোকাস নির্ভর করে সেটি অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করে? আলোর পরিমাপের উপর, ফিল্ম থেকে লেন্সের দূরত্বের উপর, লেন্সের থেকে বস্তুটির দূরত্বের উপর, শাটারের গতিবেগের উপর। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কি ফিল্ম থেকে লেন্সের দূরত্ব কতটা তার উপরই কিন্তু ফোকাসটা নির্ভর করে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন চলে যাব, 43 নম্বর প্রশ্ন, বায়ু কোন মাধ্যমে শব্দ তরঙ্গ হলো? অর্থাৎ বায়ুর যে মাধ্যম সেই মাধ্যমে শব্দ তরঙ্গের যে হলো সেটি কোন তরঙ্গ? অর্থাৎ বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো কোন? তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয়, সমবর্তন। বায়ুর মাধ্যমে যে শব্দ তরঙ্গ হয় সেটি কী ধরনের তরঙ্গ আমরা লক্ষ্য করতে পারি? তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেটি সঠিক উত্তর হবে কি
অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট 44 নম্বর প্রশ্ন চলে যাব। আজকের খুব একটি ভালো প্রশ্ন 44 নম্বর প্রশ্ন কি আছে, জার্মেনিয়াম ও সিলিকনকে কি বলা হয়? তো জার্মেনিয়াম ও সিলিকনকে কিন্তু আমরা অর্ধ পরিবাহী বলে থাকি। কিন্তু জার্মেনিয়াম এবং সিলিকনকে আমরা কি বলে থাকি? অর্ধ পরিবাহী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা বারবার এসছে, তো এগুলো কিন্তু তোমার জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্স। জার্মেনিয়াম ও সিলিকনকে আমরা কি বলি? অর্ধ পরিবাহী। নেক্সট প্রশ্ন এবং আজকের 45 নম্বর প্রশ্ন কি আছে, মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? সবথেকে ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু যকৃতে কিন্তু ইউরিয়া তৈরি হয়। মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? যকৃত। অপশন এ হয়ে যাবে এটির তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কি প্রশ্ন? ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করে কোন উপত্যকা? এর মধ্যে দামোদর, মহানদী, সোন, গোদাবরী। তো প্রায় ভারতের যে কয়লা সঞ্চয় হয় তার 80% তোমার অবস্থান করে, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু দামোদর উপত্যকায় কিন্তু তোমাদের 80% মানে যে তোমাদের কয়লা সঞ্চয় সেটি কিন্তু অবশ্যই অবস্থান করে। 47 নম্বর প্রশ্ন চলে যাব। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তাকে কি বলা হয়? তো তিস্তা নদীর পশ্চিম ভাগ, পশ্চিম ভাগ বলতে আমরা এখানে অবশ্যই সেই প্রশ্নটার সঠিক উত্তর বলবো কি? তরাই। তরাইকে কিন্তু তোমাদের পশ্চিম ভাগ বলা হয়, পশ্চিম ভাগ অংশকে কিন্তু বলা হয় তরাই। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। ঠিক আছে, অনেকে ডুয়ার্স করে দিতে পারবে, ডুয়ার্স কিন্তু তোমাদের অবশ্যই পূর্ব ভাগকে বলা হয়। তিস্তা নদীর পূর্ব ভাগ যে নামে পরিচিত সেটা কিন্তু ডুয়ার্স এবং পশ্চিম ভাগকে কিন্তু তরাই বলে। ঠিক আছে, নেক্সট 48 নম্বর প্রশ্ন চলে যাবো আজকের। 48 নম্বর প্রশ্ন কি আছে, সুন্দরবনের নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে, ওয়ার্ল্ড যে হেরিটেজ সাইট যেটা তোমার সেটিতে কিসের জন্য নথিভুক্ত করা হয়েছে? বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ বনভূমির জন্য, জীব বৈচিত্র্যের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের এটি কিন্তু ম্যানগ্রোভ বনভূমির জন্য কিন্তু সুন্দরবনটি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিভুক্ত করা হয়েছে। অপশন সি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। ঠিক আছে, কি আছে দেখো, ইটস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য বর্ডার অফ ইন্ডিয়ান সুন্দরবনস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে তোমাদের ইনসারভাইটস ইন 1987। তো 1987 সালে কিন্তু আমাদের যে সুন্দরবন সেটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে ইউনেস্কোর তরফ থেকে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে কিন্তু আমাদের জলপাইগুড়ি যে শহর সেটি অবস্থিত। এই যে পশ্চিমবঙ্গ সম্পর্কীয় যে ধরনের প্রশ্ন না, এগুলো কিন্তু ভীষণ পরিপ্রেক্ষায় আসার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এইগুলো তোমাদের জেনে রাখাটা খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 5 থেকে 10টা, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম তো বলা যেতে পারে না 12-14টাও দিতে পারে। তো গড়ে হিসেব রাখো কিন্তু তোমাদের 8 থেকে 10টা কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড তোমাদের জিকে থাকবে। তো জলপাইগুড়ি শহর কিন্তু তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? এই না বাচক প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু মাথা খেয়ে ফেলবে। করেনি, করেছে, কোনটি নয়, কোনটি নয়, না বাচক প্রশ্ন কিন্তু এগুলো একটা ট্রেন্ডের প্রশ্ন এবং ভুল করার ভীষণ সম্ভাবনা থাকে। তো এর মধ্যে যে কর্কটক্রান্তি রেখা আমাদের অতিক্রম করেনি কর মধ্যে দিয়ে, তা অতিক্রম করেছে আমাদের কি মধ্যে দিয়ে সেটা জাস্ট বলে দেখি। দেখো, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এটা একটা ট্রিক্স আছে কর্কটক্রান্তি নিয়ে, সেই ট্রিক্সটা তোমাদের জাস্ট একটু একবার বলে দিচ্ছি, তোমাদের যদি মনে রাখতে পারো তো খুব ভালো হবে। কি আছে দেখো ট্রিক্সটা, কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। তো মিত্র, কর্কট মিত্র, মিত্র দিয়ে মিজোরাম। ঠিক আছে, কর্কট মিত্র গামছা, গামছা দিয়ে গুজরাট, গামছা ম দিয়ে মধ্যপ্রদেশ। ঠিক আছে, ছ দিয়ে কি? ছ দিয়ে ছত্তিশগড়। পরা, পরা মানে পশ্চিমবঙ্গ। পরা ছাড়লেন, পরা। ঠিক আছে, তারপরে কি আছে? ছাড়লেন, পশ্চিমবঙ্গ পরা ছাড়লেন। এবার কি আছে? গামছা পরা ছাড়লেন। র, র দিয়ে রাজস্থান, পরা, র দিয়ে রাজস্থান হলো। এবার ছাড়লেন আছে, তো ছাড়লেন মানে কি? ছাড়লেন দিয়ে তোমাদের হবে কি? একটা ধরো তোমার মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর ত্রিপুরা। ঠিক আছে, ছাড়লেন, কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেকটা মনে রাখাটা খুব ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবেই পড়ার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো কি বলেছি। এইভাবে প্রত্যেকটা দেখবে কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে যে অক্ষরগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা রাজ্যের নাম আছে। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। তো এর মধ্যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি, সেটি হলো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি প্রশ্নটির? অবশ্যই উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কোনো কর্কটক্রান্তি রেখা যায়নি। মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ সব কিছুর মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন চলে যাব। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? তো মহাত্মা গান্ধীর যে নেতৃত্ব
গণ আন্দোলন বলতে পারো। সর্বপ্রথম মহাত্মা গান্ধী যেটি গণ আন্দোলন হিসেবে পরিচিত, অসহযোগ আন্দোলন কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে কি সর্বপ্রথম যে আন্দোলন সেটি কি অসহযোগ আন্দোলন হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এছাড়া তোমাদের অপশনে থাকতে পারে লবণ আন্দোলন, নীল বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিল? চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের সঙ্গে কিন্তু আমাদের সূর্য সেন জড়িত ছিল, ঠিক আছে। এছাড়া আইন অমান্য আন্দোলন থাকতে পারে, কাকুরি ষড়যন্ত্র মামলা, হোম রুল আন্দোলন, এগুলো কিন্তু অপশানে থাকবে আর তোমাদের কিন্তু কনফিউজ করার ভীষণ চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সূর্য সেন জড়িত ছিল কি চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের সাথে। নেক্সট প্রশ্ন, 53 নম্বর প্রশ্নে চলে যাব। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? তো সেই ক্ষেত্রে স্যার উইলিয়াম জোন্স কিন্তু আমাদের এশিয়াটিক সোসাইটি অফ প্রতিষ্ঠাতা মানে বেঙ্গল প্রতিষ্ঠা করেন। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, ঠিক আছে। রাজা রামমোহন রায় হতে পারে, উইলিয়াম মার্শাল হতে পারে, তারপরে CF এন্ড্রুজ, যে কোনো কিছু হতে পারে। স্যার উইলিয়াম জোন্স কিন্তু এই প্রশ্নটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। 54 নম্বর প্রশ্ন চলে যাবো। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে? তো মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কি শূদ্রক হয়ে যাবে তোমার এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে শূদ্রক। এছাড়াও কি বিশাখা দত্ত হচ্ছে কি মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তকের লেখা আর কি, মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত। এছাড়া বাণভট্টের হর্ষচরিত, কাদম্বরী, ভাষায় স্বপ্ন, বাসব দত্তা। প্রত্যেকটা থেকে এই যে এই কটা যে নাম বললাম না, এর থেকে মোটামুটি শিওর 80% ধরে রাখো একটা প্রশ্ন এর মধ্যে তুমি পাবেই পাবে। এই যে কটা নাটকের নাম বললাম, এতটা মানে তোমার কি বলবো কনফিডেন্সের সাথে আমি তোমাকে বলছি, এই যে প্রশ্নটা 54 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা থেকে শূদ্রক। এছাড়া বিশাখা দত্তের যে মুদ্রা রাক্ষস বা দেবী চন্দ্রগুপ্ত, বাণভট্টের হর্ষচরিত, কাদম্বরী, ভাষার স্বপ্ন, বাসব দত্তা, এই যে এই কটা যে লেখক এবং তাদের যে রচয়িতা এবং যে রচনা করেছেন সে তোমার যে নাটকের রচয়িতাগুলি, এইগুলো থেকে কিন্তু একটা ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তাই বলেছি একদম মনোযোগ সহকারে পুরো একদম মাথায় ঢুকিয়ে রাখো কোনটা কার রচনা। নেক্সট প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন চলে যাবো। ম্যাক্সেস পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কত সাল থেকে? তো সেই ক্ষেত্রে 1958 সালে কিন্তু সর্বপ্রথম আমাদের ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয়। তো বুঝতে পারছো, ম্যাক্সেস পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হয় কত 1958 থেকে, ঠিক আছে। আর দেখো এক্সট্রা ডিটেলস দি প্রাইজ ওয়াজ এস্টাবলিশড ইন এপ্রিল 1957। অর্থাৎ কি ম্যাক্সেস পুরস্কার তোমাদের যে এই যে প্রাইজ দেওয়া হবে সেটি কিন্তু 1958 থেকে তোমাদের দেওয়া হয়, ঠিক আছে, মানে সর্বপ্রথম আর কি, ঠিক আছে। ফার্স্ট অ্যাওয়ার্ড 1958 সালে দেওয়া হয় কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1957, অর্থাৎ 1 বছর আগে, ঠিক আছে। তো বিনোদভাবে কি আছে দেখো, এমার্জেন্ট লিডারশিপ হিসাবে কিন্তু তিনি পরিচিত, ঠিক আছে। তো মোটামুটি বুঝতে পেরেছো কেমন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসবে। আর ইউটিউব এক্সাম প্রিপারেশন স্টাডি আমার চ্যানেল যেটি, সেখানে প্রতিনিয়ত তোমাদের আমি হেল্পফুল করার চেষ্টা করছি। জিকে নিয়ে তোমাদের আশা করি আটকানোর কোনো কিছু কথা নয়। আজকে মোটামুটি তোমাদের দেখতে পেলে কেমন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা বলবো ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং জিকের জন্য তোমরা পার ডে 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, হাইস্ট 2 ঘন্টা, বাকিটা থেকে 6 থেকে 7 ঘন্টা তোমরা ম্যাথ করো। দেখবে তোমাদের ফুডের এসআইতে কেউ আটকাতে পারবে না, আমি এইটুখানি সিওরিটি সহতে বলতে পারি। কারণ দেখো ম্যাক্সিমামটা জিকে আর ম্যাথের উপর নির্ভর করে, আর এখানে কিন্তু ইংলিশ নেই, যার জন্য তোমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ পাবে যাদের ইংলিশে যারা তোমরা উইক। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। মোটামুটি আমি যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোই করো, এনাফ, জিকের জন্য এনাফ। আলাদা করে কোথাও তোমাদের স্ট্যাটিক জিকে বলো, চ্যাপ্টার ওয়াইজ জিকে বলো, কিচ্ছু করার প্রয়োজন আমি নেই, এইটুখানি বলতে পারি। মোটামুটি আমি যেগুলো দিচ্ছি সেগুলো যদি তুমি করে নিতে পারো এবং মাথায় মনে রেখে যদি তুমি পরীক্ষা হলে যেতে পারবে, ম্যাক্সিমামটাই তোমার কমন। আর জিকের জন্য তোমরা হাজার 15 মিনিটের মধ্যে তোমার জিকেটা কমপ্লিট করে ফেলতে পারবে সব কমন পেয়ে গেলে। কারণ ভাবার নেই, জিকেতে কোনো ভাবার নেই। বাকি সময়টা তোমার ম্যাথ করবে, ম্যাথের হয়তো দেখা গেলো 25টা ম্যাথ ইজি দেবে, 5 থেকে 10টা ম্যাথ তোমার কি দেবে মডারেট দেবে, আর বাকি যে তোমার যে থাকবে একদম টিপিক্যাল দেবে, যেগুলো তোমাদের 5 থেকে 7টা ম্যাথে তোমার প্রত্যেকটার জন্য 1 থেকে 1.5 মিনিট কিন্তু খরচ করতে হবে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে 10টা ম্যাথের জন্য কিন্তু তোমাদের প্রায় 20 মিনিট লেগে যাবে, মানে যদি তোমরা প্রায় 90-95 স্কোর করতে চাও সেই ক্ষেত্রে। আর বাদ বাকিগুলো কিন্তু একদম ফটাফট হবে। বলতে চাইছি লাস্টে যে 10টা ম্যাথ থাকবে না, তার জন্য তোমাদের কিন্তু 20 মিনিট হাতে রাখতে হবে। কারণ যে 20টা ম্যাথ যেটা তোমরা পারবে না, যেটা সময় লাগবে, সেটা কিন্তু খাতায় ক্যালকুলেশন করেই করতে হবে। মোটামুটি এটা তোমরা জেনে রাখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যারা জিকে নিয়ে ভয় পাচ্ছে এবং জিকেতে যাদের সমস্যা হচ্ছে তাদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবে। কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি ছাড়া একমাত্র এরকম যে জিকেতে পার্টিকুলার ফুডের এসআইয়ের উপর কিন্তু দীর্ঘদিন ধরে আমি তোমাদের ভিডিও দিচ্ছি। আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে আর দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্স। আর একটা কথা, এসিকিউ আকারে পড়ার তোমরা বারবার চেষ্টা করবে, দেখবে অনেকটা তোমরা অ্যাডভান্টেজ পাবে। আর এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই পড়বে, কারণ একটা প্রশ্নের সাথে কিন্তু 4টে প্রশ্ন জড়িত থাকে। সেই ক্ষেত্রে যখন ফুডের এসআইয়ের এক্সাম হবে
হয়ে যাবে। তারপর শনিবার এবং রোববারে যে আমি অ্যানালাইসিস করবো, যে দেখো একদম মিলিয়ে বলবো কোন প্রশ্নটা আমি আলোচনা করেছি কোনটা করিনি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু চিন্তার করার কিচ্ছু নেই। মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন। তো দেখতেই পেলে আস্তে আস্তে তোমাদের প্রশ্ন আরও মডারেট করবো, যে ধরনের পিএসসি করার সম্ভাবনা রয়েছে। যেমন বিসিএসে তোমরা দেখলে কেমন ধরনের প্রশ্ন তোমার মডারেট করে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু পিএসসি তোমাদের কিন্তু এই ধরনের নিয়ম এখন চালু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে দাদা আমার এই সমস্যা বা এই সমস্যা আমি এটা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে তোমাদের 100% আমি চেষ্টা করবো তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেওয়ার। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও মোটামুটি দেখতে পেলে। আর অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি বেলটি বাজিয়ে দেবে, কারণ 49 যখন সেটটি দেবো সবার আগে কিন্তু তোমাদের 50 নম্বর সেটটি যখন দেবো, এটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু 48 নম্বর সেট নয়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 49 নম্বর সেট হবে, ঠিক আছে? এরপরে তোমাদের 50 নম্বর সেট নিয়ে আমি আলোচনা করবো। আর বেশি দিন কিন্তু এক্সামের নেই, মোটামুটি 16ই মার্চ তোমাদের এক্সাম। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে থাকো, একদম একটা দিনও তোমরা লস করো না। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি দেখতে পেলে কেমন ধরনের প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।